বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি কয়েকটি লেকচার, দ্যাটস মিন পঞ্চম লেকচার পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে ষষ্ঠ লেকচারে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে উডওয়ার্ড ফিশার রুলস। তো উডওয়ার্ড ফিশার রুলস তোমরা এখানে কিছু টেক্সট বুকের রেফারেন্স পেজ নাম্বার দেখতে পাচ্ছ। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। In 1945, Robert Burns Woodward gave us certain rules for correlating lambda max with molecular structure. And then in 1959, Louis Frederick Fisher modified these rules with more experimental data, and the modified rules is known as Woodward-Fisher rules. Woodward-Fisher rules is type of Dynes or Trine system is having a certain fixed value at which absorption takes place, and this value is called base value or parent value. And second, the contribution made by various alkyl substitution or substituent or ring residue, double bond extending conjugation, and polar groups such as chlorine, bromine, etc. are added to the basic value to obtain lambda max for a particular compound. তো এই স্লাইড থেকে আমরা যেটা বুঝলাম যে ডাইন বা ট্রাইন সিস্টেমের জন্য আমাদের একটা সার্টেন ফিক্সড ভ্যালু থাকবে, যে ভ্যালুটাকে আমরা বলতেছি বেস ভ্যালু বা প্যারেন্ট ভ্যালু। সেই সাথে এই বেস ভ্যালুর সঙ্গে আমাদের যে ডাইন বা ট্রাইনের যে সাবস্টিটিউয়েন্ট অ্যালকাইল গ্রুপ বা এক্সোসাইক্লিক ডাবল বন্ড অথবা রিং রেসিডিউ, অথবা আমরা বলতে পারি ডাবল বন্ড এক্সটেন্ডেড কনজুগেশন, এই যে গ্রুপগুলো, এই গ্রুপগুলোর জন্য যে নির্দিষ্ট ভ্যালু আছে তা বেস ভ্যালুর সাথে যোগ করতে হবে। যোগ করলে আমরা ল্যামডা ম্যাক্স পাব। এখন রুলস ফর কনজুগেটেড ডাইন্স, আমরা ডাইনের কথা বলছি। Conjugated dynes and polyenes are found in most organic compound. Longer the conjugated system, greater the wavelength of absorption maxima. অর্থাৎ কনজুগেটেড সিস্টেমটা যদি বড় হয় সেক্ষেত্রে ল্যামডা ম্যাক্স এটা বেশি হবে। According to Woodward-Fisher rules, lambda max of the molecule can be calculated using this formula. Lambda max এর সঙ্গে আমরা is equal to হবে আমাদের বেস ভ্যালু, তার সঙ্গে সাবস্টিটিউয়েন্ট যে কন্ট্রিবিউশন রয়েছে সেটা যোগ করতে হবে, এবং আদার্স কোনো যদি কন্ট্রিবিউশন থাকে সেটাও আমাদের যোগ করতে হবে। কী যোগ করতে হবে? প্রত্যেকটা সাবস্টিটিউয়েন্টের জন্য আমাদের নির্দিষ্ট কিছু ওয়েভলেন্থ ন্যানোমিটারে রয়েছে, সেগুলো বেস ভ্যালুর সঙ্গে যোগ করতে হবে। নাও বেস ভ্যালু যেমন ইস টাইপ অফ ডাইন্স অর ট্রাইন সিস্টেম, আমরা যেটা একটু বললাম যে একটা ফিক্সড ভ্যালু থাকে যেটাকে আমরা বলছি বেস ভ্যালু। তো এই বেস ভ্যালুর সঙ্গে অন্যান্য কনস্টিটিউয়েন্টগুলো যোগ হবে, সেটাও আমরা ইতিমধ্যে বলেছি। তো এই বিষয়টা আমাদের জানার জন্য বা ক্যালকুলেশন করার জন্য ল্যামডা ম্যাক্স কিছু কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। সে বিষয়গুলো নিয়ে এখন একটু কথা বলতে চাই। যেমন
এস সিস বা সিসয়েড অর এস ট্রান্স বা ট্রান্সয়েড। এস সিস কী জিনিস? টু ডাবল বন্ড are on the same side of the single bond and is called S cis. S trans, two double bonds are on opposite side of the single bond and is called S trans or transoid. যেমন এখানে আমরা 1,3 বিটাডাইনের কথা বলছি। এটাকে আমরা দুটা ভাবে আমরা প্রকাশ করতে পারি, যেখানে ডাবল বন্ড দুটি হবে সিঙ্গেল বন্ডের একই দিকে। সেক্ষেত্রে আমরা এটাকে বলবো, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাবল বন্ড দুটোই রয়েছে একই দিকে, এটাকে আমরা বলবো এস সিস বা সিসয়েড। কিন্তু এখানে সিঙ্গেল বন্ডের বিপরীত দিকে বা অপোজিট সাইডে আমরা ডাবল বন্ড দুটিকে দেখতে পাচ্ছি, এটিকে উপরে, এখানে আরেকটিকে আমরা নিচের দিকে দেখতে পাই। তো এটাকে আমরা বলছি হচ্ছে এস ট্রান্স বা ট্রান্সয়েড। এর আমরা আরেকটু এক্সাম্পল দেখতে চাই। যেমন সাইক্লিক এই কম্পাউন্ডের সিঙ্গেল বন্ডের একই পাশে আমরা ডাবল বন্ড দুটো দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে এটাকে বলা হবে সিসয়েড। এখানে একটি বাইসাইক্লিক যৌগ, ডাইসাইক্লিক, তো এই সাইক্লিকে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল বন্ডের অপোজিট সাইডে দুটি ডাবল বন্ড রয়েছে, এজন্য এটাকে বলা হচ্ছে ট্রান্সয়েড। এখন খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে হোমো অ্যানুলার ডাইন এবং হেটারো অ্যানুলার ডাইন। Both the double bonds are in the same ring and is called homoannular diene. অর্থাৎ যদি একই রিংয়ের মধ্যে দুটি ডাবল বন্ডই অবস্থান করে তাহলে সেটাকে আমরা বলবো হোমোঅ্যানুলার ডাইন। যেমন এখানে যে আমরা যে কম্পাউন্ডটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হোমোঅ্যানুলার ডাইন, কেননা দুটি ডাবল বন্ডই একই রিংয়ের মধ্যে অবস্থান করছে। দ্বিতীয় কম্পাউন্ড একই অবস্থা, একই রিংয়ের মধ্যে ডাবল বন্ড, both the double bond are present in a same compound, that's why this compound also homoannular diene. তৃতীয় কম্পাউন্ডটিতেও আমরা সেম বিষয়টি দেখছি যে এখানে যে ডাবল বন্ড দুটি রয়েছে দুটি একই চক্রের মধ্যে অবস্থান করছে, ফলে এটাকে আমরা বলবো হচ্ছে হোমোঅ্যানুলার ডাইন। হেটারোঅ্যানুলার ডাইন, টু ডাবল বন্ডস আর ইন টু রিংস। যদি ডাবল বন্ড দুটি ভিন্ন রিংয়ের মধ্যে অবস্থান করে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে হেটারোঅ্যানুলার ডাইন। কিন্তু কনজুগেশন সিস্টেম থাকবে, যেমন ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, কিন্তু ডাবল বন্ড দুটি ভিন্ন ভিন্ন চক্রের মধ্যে অবস্থান করছে, এজন্য এটাকে বলা হবে হেটারোঅ্যানুলার ডাইন। আরও একটি যৌগ আমরা দেখতে পাচ্ছি, এই যৌগটিও আমরা লক্ষ্য করছি যে ডাবল বন্ড দুটি বিপরীত দুটি ভিন্ন রিংয়ের মধ্যে অবস্থান করছে, যে কারণে এটাকে আমরা বলবো হচ্ছে হেটারোঅ্যানুলার ডাইন। এখন আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। আর ডাবল বন্ড আউটসাইড আর রিং, অর্থাৎ রিংয়ের বাইরে যদি আমাদের ডাবল বন্ড থাকে, যেমন এ ডাবল বন্ডের কথা আমরা বলছি, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এক নম্বর যৌগের ক্ষেত্রে আমরা যদি বলি, এটি বি রিংয়ের সাপেক্ষে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এখানে আমরা দেখছি বি রিং, ঠিক বি রিংয়ের জন্য আউটসাইড ডাবল বন্ড হচ্ছে এটি,
ফলে এই ডাবল বন্ডটি বি রিংয়ের সাপেক্ষে এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এবং এই ডাবল বন্ডটি এ রিংয়ের বাইরে অবস্থান করছে, ফলে এই ডাবল বন্ডটিকে বলা হবে হচ্ছে এ রিংয়ের সাপেক্ষে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। আসা যাক দ্বিতীয় গ্রুপটাতে। বি এর সাপেক্ষে এটি হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এবং এই বন্ডটি এক্সোসাইক্লিক ডাবল বন্ড নয়, কেননা এ এর সাপেক্ষে কখনোই এটি এক্সোসাইক্লিক ডাবল বন্ড নয়, কেননা এই ডাবল বন্ডটি এ রিংয়ের সঙ্গে যুক্ত নয় বা কনজুগেটেড সিস্টেমে যুক্ত নয়। সুতরাং এই ডাবল বন্ডটি কখনোই এক্সোসাইক্লিক ডাবল বন্ড নয়। 3 নম্বর কম্পাউন্ড, এই ডাবল বন্ডটি এ এর সাপেক্ষে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো এই বন্ডটি কখনোই এক্সোসাইক্লিক ডাবল বন্ড নয়। এর সাপেক্ষে এটি রিংয়ের সঙ্গে আউটসাইড ডাবল বন্ড, সুতরাং এর সাপেক্ষে এটি হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এখানে এর সাপেক্ষে এটি হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এটিও হচ্ছে এ এর সাপেক্ষে এক্সোসাইক্লিক ডাবল বন্ড, কেননা দুটি এ রিংয়ের বাইরে অবস্থান করছে। ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন, আমরা এ এবং বি দুটি রিং দেখছি। এখানে ডাবল বন্ড কনজুগেশন, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। যদি এইখানে একটি ডাবল বন্ড, বি রিংয়ে এখানে একটি ডাবল বন্ড দেওয়া হয়, তাহলে কনজুগেশন সিস্টেমে নতুন একটি ডাবল বন্ড তৈরি হলো। এই ডাবল বন্ডের জন্য এটাকে বলা হবে ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন। ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। সো এখানে একটি এক্সটেন্ডিং কনজুগেশন সিস্টেম বা কনজুগেশন ডাবল বন্ড থাকবে। নিচের যৌগটির দিকে আমরা খেয়াল করি। যদি এখানে আমরা একটি ডাবল বন্ড দিই, তাহলে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এখানে একটি ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন থাকলো। যদি আমরা আরও একটি বন্ড এখানে দিই, তাহলে দুটি ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন থাকবে। দ্যাটস মিন ডাইন এর পরে অতিরিক্ত যে কনজুগেশনগুলো থাকবে ডাবল বন্ড, প্রত্যেকটিকে একটি করে ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন হিসেবে ধরা হবে। তাহলে এখানে দুটি ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন রয়েছে। এবার অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট ও রিং রেসিডিউ। অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট এবং রিং রেসিডিউ দুটো নিয়ে আমরা কথা বলতে চাই। যদি কোন একটি দ্বিবন্ধনযুক্ত কার্বনের, এখানে একটা দ্বিবন্ধন, তাহলে এই কার্বনটা হচ্ছে আমাদের দ্বিবন্ধনযুক্ত কার্বন, এই কার্বনটিও হচ্ছে আমাদের দ্বিবন্ধনযুক্ত কার্বন। এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের কোনো একটা হাইড্রোজেন যদি চাক্রিক একটি বন্ড দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে সেটাকে বলা হয় রিং রেসিডিউ। যেমন আমরা বি কম্পাউন্ডের কথা বলছি। আচ্ছা, এটাকে আমরা পরে বলছি, বিটা নিয়ে আগে বলি। সুতরাং এটি হবে একটি আমাদের রিং রেসিডিউ। আবার এখানে দ্বিবন্ধনযুক্ত যে কার্বনটি রয়েছে, এখানেও একটি দ্বিবন্ধনযুক্ত কার্বন, একটি হাইড্রোজেন একটি রিং বন্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, সুতরাং এটাকে বলা হচ্ছে রিং রেসিডিউ। তাহলে এখানে রিং রেসিডিউ হচ্ছে দুটি। আচ্ছা,
এটা গেল রিং রেসিডিউর কথা। আমরা রিং রেসিডিউ এবার আমরা একটু অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট নিয়ে কথা বলি। দ্বিবন্ধনযুক্ত কার্বনের যদি কোনো একটি হাইড্রোজেন, যেমন এটা দ্বিবন্ধনযুক্ত কার্বন, এটা দ্বিবন্ধনযুক্ত কার্বন, এটা দ্বিবন্ধনযুক্ত কার্বন, এখানে দ্বিবন্ধনযুক্ত, এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের কোনো একটা হাইড্রোজেন যদি একটা অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় বা কোনো অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন সেটাকে বলা হয় অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট। যেমন এই যোগে এই কার্বনের একটি হাইড্রোজেন একটি অ্যালকাইল গ্রুপ দ্বারা, এই যে অ্যালকাইল গ্রুপটা রয়েছে সেটা দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। আবার দ্বিবন্ধযুক্ত এই কার্বনের একটি হাইড্রোজেন একটি অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। সুতরাং এখানে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট হচ্ছে দুটি, 1 এবং 2। এখন আমরা সি কম্পাউন্ডের ক্ষেত্রে আসি। এখানে রিং রেসিডিউ কতটা হবে? এটা একটা দ্বিবন্ধনযুক্ত একটি কার্বনের একটি হাইড্রোজেন একটি চাক্রিক বন্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, সুতরাং এটাকে আমরা বলবো হচ্ছে একটা রিং রেসিডিউ। অনুরূপভাবে এখানে একটি রিং রেসিডিউ, দ্বিবন্ধনযুক্ত কার্বনের এখানে একটি আমাদের কার্বন রয়েছে, সে কার্বনে একটা হাইড্রোজেন চাক্রিক একটি বন্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এবং দ্বিবন্ধনযুক্ত এই কার্বনের একটি হাইড্রোজেন একটি অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, সুতরাং অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট এখানে হচ্ছে 1। সো এই কম্পাউন্ডের রিং রেসিডিউ হচ্ছে 2টি এবং অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট হচ্ছে 1টি। ডি কম্পাউন্ড, ডি কম্পাউন্ডে আমরা যদি রিং রেসিডিউর কথা বলি, তাহলে এখানে একটি রিং রেসিডিউ 1, এখানে একটি 2, 3। সো এই কম্পাউন্ডের মধ্যে 3টি আছে আমাদের রিং রেসিডিউ, কিন্তু কোনো অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট নেই। এবার ই কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা যদি বলি, আমাদের এখানে এটি একটি হচ্ছে রিং রেসিডিউ, এটি একটি রিং রেসিডিউ, এটি একটি রিং রেসিডিউ, তাহলে আমাদের বি এবং সি আমাদের 3টা রিং রেসিডিউ। এখন দ্বিবন্ধনযুক্ত কার্বন এখানে একটি, এই কার্বনগুলো 2টি অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, সুতরাং অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট হচ্ছে 2টি। আসো আমরা এই কম্পাউন্ডের কথা বলি। এই কম্পাউন্ডে আমাদের কনজুগেটেড ডাবল বন্ড, আমাদের এই দুটো রিংয়ের কথা যদি বিবেচনা করি, এরকম যদি হয়, তো আমরা এরকম 2টি ডাবল বন্ড বিবেচনা না করে পুরো কনজুগেশন সিস্টেমটাকে আমরা বিবেচনা করতে পারি, এই পুরো কনজুগেশন সিস্টেমটা। তো সেক্ষেত্রে আমাদের রিং রেসিডিউ কতটা হবে? এখানে একটি, এখানে একটি, এখানে একটি রিং রেসিডিউ এবং এখানে একটি রিং রেসিডিউ। আরেকটা কি এখানে হবে না? অবশ্যই এটা একটা রিং রেসিডিউ। তাহলে এই কম্পাউন্ডে আমাদের মোট 5টি রিং রেসিডিউ রয়েছে। একই সাথে সাথে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট রয়েছে আমাদের, অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট রয়েছে আমাদের এখানে একটি এবং একটি, মোট হচ্ছে 2টি। এবার আমরা উডওয়ার্ড ফিশার রুলস নিয়ে কিছু কথা বলতে চাই। যদি অ্যাসাইক্লিক বা এলিসাইক্লিক কনজুগেটেড ডাইনস হয়, তাহলে তার বেস ভ্যালু হবে 217। হেটেরো অ্যানুলার কনজুগেটেড ডাইনস, হেটেরো অ্যানুলার কথাটার অর্থ হচ্ছে যে ডাইনে যে ডাবল বন্ড দুটো ভিন্ন ভিন্ন চক্রের মধ্যে অবস্থান করবে, তাহলে তার জন্য বেস ভ্যালু হবে 214। এবং হোমো অ্যানুলার কনজুগেটেড ডাইন, তার জন্য বেস ভ্যালু হবে 253 ন্যানোমিটার। অ্যাডিশন ফর ইচ সাবস্টিটিউয়েন্ট, যদি একটি অ্যালকাইল অর রিং রেসিডিউ থাকে, তাহলে প্রতিটি রিং রেসিডিউর জন্য 5 ন্যানোমিটার, আর প্রতিটি অ্যালকাইল গ্রুপের জন্য 5 ন্যানোমিটার যোগ হবে। অ্যালকক্সি গ্রুপের জন্য থাকবে হচ্ছে 6 ন্যানোমিটার। থায়ো এথার এর জন্য আমাদের থাকবে হচ্ছে 30 ন্যানোমিটার। হ্যালোজেন গ্রুপ যদি থাকে কোথাও কোনো যৌগের মধ্যে, তাহলে সেটার জন্য 5 ন্যানোমিটার। অ্যাসাইলক্সি বা অ্যাসাইল গ্রুপের জন্য
আমাদের হবে 0 ন্যানোমিটার, সেকেন্ডারি অ্যামিনের জন্য 60 ন্যানোমিটার, ইচ ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন 30 ন্যানোমিটার, 1 ডাবল বন্ড এক্সোসাইক্লিক টু 1 রিং তার জন্য 5 ন্যানোমিটার, এবং 1 ডাবল বন্ড এক্সোসাইক্লিক টু 2 রিংস, যদি 1 ডাবল বন্ড এক্সোসাইক্লিক টু 2 রিংস সেক্ষেত্রে দুটো 5×10 ন্যানোমিটার যুক্ত হবে। চলো আমরা একটু প্র্যাকটিস করি। আমি একটি কম্পাউন্ড আমাদের বোঝার সুবিধার জন্য আমি এ এবং বি দ্বারা এদেরকে চিহ্নিত করেছি। যেহেতু ডাবল বন্ড দুটি ভিন্ন ভিন্ন চক্রের মধ্যে অবস্থান করছে, সুতরাং যৌগটি হবে হেটেরো অ্যানুলার, এবং হেটেরো অ্যানুলার কনজুগেটেড ডাইনের জন্য বেস ভ্যালু হচ্ছে 214। তাহলে প্রথমে আমাদের বেস ভ্যালু চলে আসলো 214। এরপরে আমরা একটু দেখতে চাই যে এখানে এক্সোসাইক্লিক ডাবল বন্ড বা রিং রেসিডিউ বা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট কীরকম রয়েছে। প্রথমে আসো রিং রেসিডিউ। তো আমরা জানি এটা একটা রিং রেসিডিউ, আর একটা রিং রেসিডিউ কোনটা, এই জায়গায় একটা, আর একটা কোথায় হবে, এই জায়গায়। তাহলে মোট রিং রেসিডিউ কয়টি, 3টি। তাহলে রিং রেসিডিউর জন্য 5 ন্যানোমিটার, তাহলে 3টার জন্য 3×5 = 15। এরপরে আমরা একটু অ্যালকাইল প্রতিস্থাপন দেখতে চাই। একটি অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট গ্রুপ রয়েছে, এর জন্য 1, তো 1-এর জন্য আমাদের লাগবে হচ্ছে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টের জন্য 5 ন্যানোমিটার। So they are 5 ন্যানোমিটার। So this is the exocyclic double bond on contrast of B ring. B ring এর সাপেক্ষে এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। সুতরাং এক্সোসাইক্লিক ডাবল বন্ড হচ্ছে একটি। তো আমাদের এক্সোসাইক্লিক ডাবল বন্ড কোথায় গেল, এটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড 1 রিংয়ের জন্য 5 ন্যানোমিটার। সো হিয়ার দ্য 5 ন্যানোমিটার। সো ল্যামডা ম্যাক্স 214 বেস ভ্যালু, 15 রিং রেসিডিউ, 1 অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট 5 and 1 exocyclic double bond 5. So 239 ন্যানোমিটার। চলো আরেকটু আমরা প্র্যাকটিস করি। এই কম্পাউন্ডটিতে আমরা যদি দেখি, এটি হচ্ছে হোমো অ্যানুলার ডাইন, কেননা দুটি ডাবল বন্ড একই রিংয়ের মধ্যে রয়েছে। হোমো অ্যানুলার ডাইনের জন্য কনজুগেটেড ডাইনের জন্য বেস ভ্যালু হচ্ছে 253 ন্যানোমিটার। So this is the base value 253 ন্যানোমিটার। এরপরে আমরা দেখব এখানে রিং রেসিডিউ কী পরিমাণ রয়েছে। এখানে একটি রিং রেসিডিউ, এটাও একটা রিং রেসিডিউ হবে, এখানে এটা একটা রিং রেসিডিউ হবে, এটা একটা রিং রেসিডিউ হবে, এবং এটাও একটা রিং রেসিডিউ হবে। সো রিং রেসিডিউ এখানে হচ্ছে 4টি, সুতরাং 4×5 = 20। আমরা কোনো অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট ডাবল বন্ডযুক্ত কার্বনে আমাদের নেই, কিন্তু এর সাপেক্ষে এই ডাবল বন্ড যেটা রয়েছে এটাকে আমরা বলতে পারি এক্সোসাইক্লিক ডাবল বন্ড এর সাপেক্ষে, এবং সি এর সাপেক্ষে এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। সুতরাং দুটি এক্সোসাইক্লিক ডাবল বন্ড এখানে রয়েছে, এর জন্য যুক্ত হবে 2 × 5 + 10। সুতরাং ল্যামডা ম্যাক্স হবে 253 + 20 + 10 283 ন্যানোমিটার। চলো আরেকটা প্র্যাকটিস করি। এই কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের হোমো অ্যানুলার অ্যাজ ওয়েল অ্যাজ হেটারো অ্যানুলার, কেন দুটি ডাবল বন্ড এখানে একই রিংয়ের মধ্যে রয়েছে। আবার দুটি ডাবল বন্ডের কথা যদি আমরা বলি, এটি বি এবং সি এর মধ্যে রয়েছে। সুতরাং এটাকে হোমো অ্যানুলার বা হেটারো অ্যানুলার দুটোই বলা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমরা হোমো অ্যানুলার হিসেবে বিবেচনা করব। তোমরা যদি কোনো কম্পাউন্ড পাও যে এটাকে হোমো এবং হেটারো দুটোই বলা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা হোমো অ্যানুলার হিসেবে এটাকে বিবেচনা করব। সেক্ষেত্রে এর বেস ভ্যালু কত হবে? এর বেস ভ্যালু হবে হচ্ছে 253 হোমো অ্যানুলার টাইম। এরপর আমরা একটু আমাদের যে
ক্যালকুলেশনগুলো রয়েছে, রিং রেসিডিউ, অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করি। এখানে একটি রিং রেসিডিউ রয়েছে, এইখানে একটি রিং রেসিডিউ, আর একটা কোথায় হবে, এখানে একটা, তাই না? তাহলে এখানে একটা রিং রেসিডিউ এবং এখানেও একটা রিং রেসিডিউ রয়েছে। এটা এই যে এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের একটা হাইড্রোজেন এই সাইক্লিক বন্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। সুতরাং এখানে একটা রিং রেসিডিউ, আর একটা কোথায়, এইখানে একটা রিং রেসিডিউ। সো রিং রেসিডিউ কয়টা হচ্ছে, 3, 2, 5, অতএব 5 × 5 = 25। আবার আমরা এবার কি দেখতে চাই একটু, এক্সোসাইক্লিক ডাবল বন্ডগুলো। এর সাপেক্ষে এটি হচ্ছে একটি এক্সোসাইক্লিক ডাবল বন্ড, বি এর সাপেক্ষে এটি হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এবং সি এর সাপেক্ষে এটি হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। সুতরাং এক্সোসাইক্লিক ডাবল বন্ড হচ্ছে আমাদের 3টি, 3 × 5 = 15। এখন অ্যালকাইল গ্রুপ আছে কি, 5টা। এখানে একটি আমরা যদি দেখি, তোমরা দেখো এই যে লাল কালারটা একটু মোটা হয়ে যাবে, আমি এইটার কথা বলছি। এটা হচ্ছে এক্সটেন্ডেড কনজুগেশন ডাবল বন্ড, কেননা ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, দিস ইজ দ্য কনজুগেশন সিস্টেম ফর ডাইন। বাট এখানে যদি আমরা আরেকটু দেখি, তাহলে এখানে একটা আলাদা আরেকটি অতিরিক্ত কনজুগেশন সিস্টেম যোগ হয়েছে, এজন্য এটাকে বলা হচ্ছে এক্সটেন্ডেড কনজুগেশন ডাইন। আমরা যদি এটা একটু এইভাবে অ্যানিমেশন, সো এই এক্সটেন্ডেড কনজুগেশন ডাইন এর জন্য আমাদের যোগ হবে কত, 1 ডাবল বন্ড, 1 ডাবল বন্ড এক্সোসাইক্লিক ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন 30 ন্যানোমিটার। সো এখানে 30 ন্যানোমিটার আমাদের যোগ হবে, অ্যাড 1 এক্সটেন্ডেড কনজুগেশন সিস্টেম। তাহলে ল্যামডা মাস = 253 + 25 + 15 + 30 = 323 ন্যানোমিটার। চলো আরও একটা প্র্যাকটিস করি। এই কম্পাউন্ডে আমরা হোমো এবং হেটারো দুটাই দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা হোমো অ্যানুলার হিসাবে বিবেচনা করবো, সেটা আমরা বলেছি। সুতরাং এই হোমো অ্যানুলার জন্য পেজ ভ্যালু আমাদের হবে 253। এরপরে আমরা অন্যান্য হিসাবগুলো একটু করতে চাই, যেমন এখানে একটা আমাদের হচ্ছে রিং রেসিডিউ, এখানে একটা রিং রেসিডিউ 2, এখানে একটি রিং রেসিডিউ 3, এখানে একটি রিং রেসিডিউ 4, এবং এখানে একটি রিং রেসিডিউ 5। সুতরাং 5 × 5 = 25। এখন আরও একটা জিনিস তোমরা দেখো, এখানে একটি আমাদের অ্যাসাইডক্সি গ্রুপ OCCOR এই গ্রুপ রয়েছে, এর জন্য আমাদের 0 ন্যানোমিটার। এটা লিখলেও লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই, যেহেতু তার কোনো কন্ট্রিবিউশন নেই। এরপরে আমরা আরেকটু দেখতে চাই হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। তাহলে এক্সোসাইক্লিক ডাবল বন্ড এর সাপেক্ষে এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড, বি এর সাপেক্ষে এটি হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড, এবং সি এর সাপেক্ষে এটি হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড। সুতরাং এক্সোসাইক্লিক ডাবল বন্ড হচ্ছে 3টি, তার মানে 3 × 5 = 15। এখন আমরা এক্সটেন্ডেড কনজুগেশন এখানে একটি দেখতে পাচ্ছি, যেহেতু ডাবল বন্ড সিঙ্গেল বন্ড একই যৌগের মধ্যে যেটা আছে ডাবল বন্ড, সেটাকে আমরা বিবেচনা করে বাকিগুলো নিতে। সো এদিকে একটি এক্সটেন্ডেড কনজুগেশন এবং এখানেও একটি এক্সটেন্ডেড কনজুগেশন। সুতরাং দুটি এক্সটেন্ডেড কনজুগেশন সিস্টেম রয়েছে, দুটোর জন্য 2 × 30 = 60। সো ল্যামডা ম্যাক্স = 253 + 25 + 15 + 60 = 353 ন্যানোমিটার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা উডওয়ার্ড ফিশার রুলসের মাধ্যমে খুব সহজেই ল্যামডা ম্যাক্স ক্যালকুলেশন করতে পারবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।